আজকে প্রজেক্ট এইস এর আরেকটা ক্লাস পদার্থবিজ্ঞানের। তো আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে ডট গুণন এবং ক্রস গুণন অথবা স্কেলার গুণন এবং ভেক্টর গুণন। এইটার আদ্যপান্ত যা আছে এই বিষয়গুলো একটু আমাদেরকে জানতে হবে, একটু আমাদেরকে বুঝতে হবে। প্রথমে আসি যে স্কেলার গুণনটা কি সেটা আমাদের একটু জানতে হবে। যে এখানে কি বলছে, দুইটা ভেক্টর রাশির গুণফল যখন একটা স্কেলার রাশি হবে তখন আমি কি পাবো, ওটাকে স্কেলার গুণন বলবো। অর্থাৎ এ ডট বি, এ বি কস থিটা, এ আর বি এই দুটো আমি দুটোকে ভেক্টর ধরতেছি। অ্যান্ড তাহলে আমি কি পাচ্ছি, যে এখানে আমি এ বি কস থিটা পাচ্ছি। এই যে আমি এ বি কস থিটা বলতেছি এটা কি স্কেলার মান, হুইচ ইজ জাস্ট একটা ভ্যালু। এটা হচ্ছে জাস্ট একটা ভ্যালু, এটা কিন্তু কোনো ডিরেকশন নেই। এই ব্যাপারটা কিন্তু আমরা ম্যাথমেটিক্স যখন কমপ্লিট করছিলাম নদী নৌকার ম্যাথে, তখন কিন্তু আমরা এই বিষয়টা বলছিলাম যে আমরা এবি কস থিটাটা কেন কাউন্ট করতেছি, কারণ আমার দরকার জাস্ট একটা ভ্যালু। ভ্যালু থাকলে আমাদের হিসাবগুলো কম্পিটিভলি অনেক ইজি হয়। তাহলে এবি কস থিটা এটা একটা স্কেলার মান। বিনিময় সূত্রটা কি? বিনিময় সূত্রটা হচ্ছে, যদি আমি এ ডট বি এইটাকে এইভাবে না লিখে অন্যভাবে লিখি, বি ডট এ, আমার কোনো ইস্যু হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে এটা যেহেতু একটা ভ্যালু, তো এ ডট বি এই গুণনটাতে যা পাবো বি ডটে এই গুণন আমি সেম জিনিসই পাবো। পরেরটাতে দেখো ভেক্টর বা ক্রস গুণন, যেটা হচ্ছে দুইটা ভেক্টর রাশির গুণফল যখন একটা ভেক্টর রাশি হবে, অর্থাৎ এর ভ্যালু থাকবে, আরেকটা কি থাকবে, ডিরেকশন থাকবে। দুইটা জিনিসই কিন্তু থাকবে। যদি এই রকম হয় তাহলে আমরা কি করব, ওইটাকে ভেক্টর গুণন বলবো। আবার এখানে দেখো এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, এ আর বি হচ্ছে দুইটা ভেক্টর রাশি। তাহলে এ বি সাইন থিটা, এই এ বি সাইন থিটা যেটা তোমরা দেখতেছো, এই এ বি সাইন থিটাটা হচ্ছে এটার মান। এটা কি এর মান? এ ক্রস বি করার আরেকটা প্রসিডিউর আছে যেটা থেকে আমরা ওই ভেক্টর রাশিটা পেতে পারি। ওই ভেক্টর রাশিটা যদি তুমি ভ্যালু বের করো, ভেক্টর রাশি বলতে কি বোঝাচ্ছি, এ আই বি জে সি কে উপরে ক্যাপ এরকম একটা বিষয়। ওই জিনিসটার তুমি যদি ভ্যালু বের করো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে তুমি এ বি সাইন থিটার সমান একটা মান পাবা, যেখানে এ আর বি হচ্ছে এ ভেক্টর বি ভেক্টরের দুইটা মান। ওকে, তাহলে বিনিময় সূত্রটা কি বলে? বিনিময় সূত্র বলে, আমি যদি কোনো একটা কিছুকে ওরিয়েন্টেশন চেঞ্জ করি, অর্থাৎ জাস্ট রিপ্লেস করি, ধরো একটা জায়গায় বি এর জায়গায় এ কে বসালাম, এর জায়গায় বি কে বসাইলাম, সেখানে এ আর বি এই দুটো যে ক্রস গুণন করি, এরা বি ক্রস এ এটাকে ফলো করবে না, তখন ডিরেকশনটা পাল্টায় যাবে, এটার সামনে একটা মাইনাস বসবে। তাহলে বিনিময় সূত্র স্কেলার ফলো করতেছে, এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু আমার ক্রস গুণন আবার এটা ফলো করতেছে না। তাহলে আমি ভেক্টর গুণন আর স্কেলার গুণনের বেলায় এই বিষয়গুলো দেখলাম, এটা হচ্ছে একদম ওভারঅল বেসিক। ক্রস গুণন কখন হবে, ডট গুণন কখন হবে, বা কার ক্ষেত্রে হবে, প্রত্যেকটা ফর্মুলার বেলা আমরা বলবো যে এই ফর্মুলাতে আমরা ঠিক এই কারণে ডট গুণন ইউজ করতেছি, এই কারণে আমরা ঠিক এই কারণে ক্রস গুণন ইউজ করতেছি। পরটাতে যাই, ডট আর ক্রস গুণনের নিয়ম। ওকে ফাইন, তোমরা ডট গুণনের নিয়মটা অলরেডি জানো, আমরা নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে এটা করছি, বা আবার নদী নৌকা বলতেছি, তার মানে এটা মাস্ট করাই লাগবে তোমাদের। এর উপরে তোমাদের এইচএসসির যে কোশ্চেনগুলো তুমি পারবা কি পারবা না ওটা ডিপেন্ড করতেছে। ডট গুণন আর ক্রস গুণনের নিয়মটা কি ছিল, এখানে যদি আমি করি, আমাকে এইখানে এ আর পি এই দুইটার মধ্যে কি করতে হবে, গুণ করতে হবে। দেন আমার যেই জে আর জে এই দুটো সহগ আছে, এই দুটাকে আবার গুণ করতে হবে, সেটা কি বি আর কিউ। দেন আমার কে আর কে এই দুটা, তার মানে সি ইন্টু আর। দেখো আমি কিন্তু জাস্ট সহগটাকে নিছি, সহগটা কি, সহগটা হচ্ছে ভ্যালু, আমি কিন্তু আই জে কে এগুলো কোনো কিছু লিখিনি। তার মানে হচ্ছে এখানে কিন্তু কোনো ডিরেকশন নাই। সো এখান থেকে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টে কিন্তু একটা নিউমেরিক্যাল ভ্যালু হবে, অর্থাৎ একটা গাণিতিক বা একটা সাংখ্যিক মান। এইটা এইটা এইটা, এখানে কোনো ডিরেকশন নেই। সো এখানে আমি যেটা পাচ্ছি, এপি বলো, বিকিউ বলো, সিআর বলো, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে সোজা সাপটা বাংলা ভাষায় একটা গাণিতিক মান, 1 2 3 4 5 6 7 8 সামথিং এরকম কিছু একটা। তাহলে এটা হচ্ছে আমার ডট গুণনের নিয়ম। ক্রস গুণনে আমরা কি করব,
আমরা এই একই জিনিস যদি ক্রস গুণনে করি, সাপোজ ওকে আমি এখানে ক্রস গুণনে করব, ক্রস গুণনে এখানে একটা ক্রস হবে। ওকে, তাহলে ক্রস গুণনের বেলায় আমরা এখন কি করতে চাচ্ছি, ক্রস গুণনের বেলায় আমরা এই জায়গায় ক্যালকুলেশন করব। ওকে, তো ক্রস গুণনের বেলায় আমাদেরকে যে কাজটা করতে হবে, এই কাজটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স আর নির্ণায়কের কিছু ফর্মুলা ফলো করতে হবে। ম্যাট্রিক্স আর নির্ণায়কের ফর্মুলাগুলো তোমাদের আশা করি মনে আছে, যদি মনে না থাকে আমি এখানে একটু তোমাকে রিওয়াইন্ড করি। সেটা কি ছিল, আমাদেরকে ফার্স্টে এদেরকে একটা সেট আকার আলাদা করে আলাদা করতে হবে। সেট বলতে আমি কি বুঝাচ্ছি, কোন একটা বেসিসে আমি এই কলাম বরাবর সাপোজ আমি দিব হচ্ছে আই জে কে রাখলাম। এই আই এর যারা যারা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে পি। জে এর যারা যারা আছে, একটা হচ্ছে বি, একটা হচ্ছে কিউ। কে এর বেলায় কারা কারা আছে, সি আর আর। ফাইন, তাহলে এখন আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে সোজা সাপটা বাংলা ভাষায় বলতে গেলে আমরা যে ম্যাট্রিক্স আর নির্ণয় করে আসছি, বিশেষ করে ম্যাট্রিক্স আমরা এখানে যা যা করছি বা নির্ণয়কে যা যা করছি হুবহু সেম জিনিসটা আমি এখানে করব। তবে এখানে একটা বিষয় আছে, এখানে আমি যখন হিসাব করব তখন আমাকে মাথায় রাখতে হবে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এই কথাটা কেন বলতেছি আমি বলবো দাঁড়াও। তো এই জায়গাতে আমি যদি আই কে রেফারেন্স ধরি, রেফারেন্স বলতে কি, আমি আই কে যদি রেফারেন্স ধরি তাহলে আই এর এই বরাবর যারা আছে তারা থাকবে না, তখন আমার গুণ হবে কাদের মধ্যে, বি আর আর, সি আর কিউ এর মধ্যে। তাহলে এটা আমি কিভাবে লিখবো, এটা আমি লিখবো আই যাকে আমি রেফারেন্স হিসেবে ধরলাম বা যাকে আমি স্টিল রাখতেছি, সে ইনটু বি ইনটু আর, সি ইনটু কিউ। তাহলে বি ইনটু আর মাইনাস সি ইনটু কিউ। ওকে, মাঝখানে কিছু মাইনাস, এইটা আর এখানে মাইনাস, আমি এইটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, মাঝখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার প্রথমটা, যখন আমি আই কে ধরতেছি। আমি যদি এখন জে কে ধরি, জে কে ধরলে আমার কি হবে, আমরা একটু এটা দেখি। জে কে ধরলে আমার এইটা আর এইটা আউট হয়ে গেল, যে সামনে আমাদের একটা মাইনাস বসবে। আই যদি আমি প্রথমটা ধরি, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। পরটাতে যদি যাই, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তারপরটাতে গেলে আবারও এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। অর্থাৎ তুমি যদি ওরিয়েন্টেশনটা দেখো, যেই বরাবরই যাও প্লাস মাইনাস প্লাস অথবা মাইনাস প্লাস মাইনাস, এইভাবে হচ্ছে তোমার উপরে নিচে ম্যাচ করতে হয়। তো আমরা এই ক্ষেত্রে আই জে কে যেহেতু উপরে এবং আমার ডিরেকশন যেহেতু মাস্ট লাগবে, তাই আমি আই জে কে এদেরকে আমি রেফারেন্স ধরবো অথবা এদেরকে আমি স্টিল রাখবো। তাহলে এখন আমার এটার সামনে কি হচ্ছে, একটা মাইনাস হচ্ছে, একটা মাইনাস হচ্ছে, মাইনাসে কে আসতেছে, জে আসতেছে। এবং এখানে আমার কি হবে, এর সাথে আর গুণ, পি এর সাথে সি গুণ, এ আর মাইনাস পিসি। ওকে, তাহলে এখন আমি সিমিলারলি আবারও পরেরটাতে যাই। পরেরটা আমার কি ছিল, পরেরটা আমার ছিল হচ্ছে কে, কে আবার কি প্লাস। তাহলে এখানে আমি কে নিয়ে কাজ করতেছি, তার মানে কে মানে হচ্ছে, দেখো প্রত্যেকটাতে যখন আমি নিচ্ছি ওই রো এবং ওই কলাম আমার কিন্তু বাদ হয়ে যাচ্ছে। আমি যখন জে নিছি তখন জে বরাবর রো, জে বরাবর কলাম, এই দুটাকে আমি হিসাব করিনি। সিমিলারলি কে এর বেলায় এটা আর ওইটা বাদ। তো আমি এখন কি লিখবো, এখানে আমি কে লিখবো। এখানে একটা প্লাস, কে এর বেলায় কে কে আসতেছে, এ কিউ আর পিবি। এইটা হচ্ছে আমার ভেক্টর গুণনের আলটিমেট রেজাল্ট, যেখানে আমি কি দেখতে পারতেছি, ভ্যালু হচ্ছে ডিরেকশন প্লাস একটা নিউমেরিক্যাল নাম্বার, দুইটাই নাম্বার নাম্বার নাম্বার, ডিরেকশন ডিরেকশন ডিরেকশন, রাইট। তাহলে এই জায়গা থেকে আমি কি পাচ্ছি, এই জায়গা থেকে আমি পাচ্ছি একটা ভেক্টর মান। এটা কিন্তু একটা ভেক্টর মান। এই যে আমরা এবি সাইন থিটা, এবি সাইন থিটা এত কিছু বললাম, ওইটা অ্যাকচুয়ালি কি, ওইটা হচ্ছে যদি তুমি রুট করো, রুটের মধ্যে তুমি যদি
তুমি যদি রুটের মধ্যে এই আই জে কে সহগকে স্কোয়ার করে যোগ করো, বিআর মাইনাস সি কিউ হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে আমার মাইনাস আছে, মাইনাসটা যদি আমি ভিতরে পাঠাই তাহলে কি হবে, পিসি মাইনাস এআর, রাইট? কিন্তু যখন আমি স্কোয়ার করব তখন কিন্তু আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে মাইনাসটা ওটাকে ভিতরে পাঠাই দিয়ে আমি স্কোয়ার করতেছি। ওকে, এটা আমি এই ক্ষেত্রে বলতেছি যাতে তোমরা ভুল না করো। বাট যদি একটা নাম্বার হইতো, যে 3 হইতো, এটা মাইনাস হোক প্লাস হোক ম্যাটার করতো না। বাট যেহেতু এটা জাস্ট হচ্ছে কি আমার কিছু কিছু হচ্ছে সাংকেতিক ব্যাপার, এগুলো কিছু সাংকেতিক আমি ডিনোট করছি। সাংকেতিকগুলোর ক্ষেত্রে আমরা একটু এই জিনিসটা ফলো করব, কারণ এইচএসসি তে অনেক সময় টিচাররা হঠাৎ করে দেখে এটাকে একটু ভুল মনে করতে পারে। তাই আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো যখন আমরা এখানে স্কোয়ার করতে যাচ্ছি। যদি এইরকম থাকে এ বি সি ডি দিয়ে সামথিং প্লাস সামথিং সামথিং মাইনাস সামথিং, আমরা মাইনাসটাকে ভিতরে দিয়ে দেন হচ্ছে আমরা কাজটা করব। এটা এইচএসসির জন্য। তার অর্থ এই না যে মান চেঞ্জ হয়ে যাবে, মান কিন্তু একই থাকবে, মানে কোনো তফাৎ আসবে না। তাহলে আমরা যদি এটাকে ভিতরে পাঠাই দিই তাহলে এটা হবে হচ্ছে পিসি মাইনাস এআর, এটার উপর একটা স্কোয়ার প্লাস, আমি রুটটা হচ্ছে আরো এইদিকে বড় হবে, এখানে হবে এ কিউ মাইনাস পিবি হোল স্কোয়ার, ডান। তো এইটা যদি তুমি করো, এইটা করলে তুমি যে ভ্যালুটা পাবা সেই ভ্যালুটা হবে এবি সাইন থিটার সমান। যেখানে এটা কি, এটা হচ্ছে সাপোজ এই ভেক্টরটা হচ্ছে এ, এই ভেক্টরটা হচ্ছে বি, এ হচ্ছে এর যে মান অর্থাৎ স্কোয়ার করে মানে তুমি হচ্ছে এটা যে ভ্যালুটা বের করবা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেটা বি হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইটা। তো এই দুইটার মান হচ্ছে এ বি, এই দুটো ভেক্টরের মান হচ্ছে এ বি, যাদেরকে তুমি ক্রস গুণ করছো। থিটাটা কি, থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ। অ্যাগেন আমরা যদি আগের চ্যাপ্টার আগের স্লাইডটাতে যাই, এখানেও যখন আমি হচ্ছে থিটার কথাটা বলছিলাম, এটার ভ্যালু সিমিলারলি তুমি যদি এই ভ্যালুটা দেখো এবি কস থিটা সমান, তুমি যদি এবি কস থিটা করো তুমি এই মানটাই পাবে। এই যে থিটাটা পাচ্ছি, থিটাটা কার মান, এই থিটাটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেইটা। অর্থাৎ যদি আমার এরকম হয় দুইটা ভেক্টর, তাহলে মাঝে মধ্যে যে থিটাটা আছে ওইটা হচ্ছে এই থিটা। এই জিনিসটা নদী নৌকার ম্যাথে আমরা যে করছি আলফা দিয়ে, বইয়ে থিটা বলা আছে তাই আমি থিটা বলতেছি, কনফিউশনে বাঁধবা না। এইটা হচ্ছে আমার নদী নৌকার ম্যাথে যে আলফাটা, যেটা কার্যরত দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে ওই কোণটা। ওকে, সো তোমরা থিটা না বলে এ আর বি এর মধ্যবর্তী কোণ বললে আই গেস বেটার, তাহলে তোমাদের কনফিউশনটা কম হবে। ওয়েল, তাহলে তোমরা এই পর্যন্ত আশা করি বুঝছো যে এইটা কিভাবে আমাকে করতে হয়, ডট গুণন ক্রস গুণন। ওয়েল, তোমরা যদি চাও, তোমরা চাইলে এই জায়গায় একটু ডিফারেন্ট অ্যাপ্রোচও নিতে পারো। কিরকম, তোমরা প্র্যাকটিসের জন্য তোমরা ম্যাট্রিক্স নির্ণয় করে আসছো, তোমরা চাইলে হচ্ছে এই বরাবরও নিতে পারো। তোমরা চাইলে হচ্ছে এই বরাবর যদি নাও তখন কি হবে, এইটা যদি প্লাস হয় এইটা মাইনাস হবে, এইটা প্লাস হবে। তোমরা এইভাবে একবার করে দেখো কি আসে। করে দেখার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের তো এরকম আসছিল, সাপোজ এ, মনে করো যেরকম কিছু আসছে বি আর মাইনাস সি কিউ আই, এরকম পাইছিলাম না? আমাদেরকে এটা এইভাবে লিখতে হবে তখন, বি আর আই মাইনাস সি কিউ আই, আমাদেরকে এইভাবে তখন গুণ করে লিখতে হবে, যাতে পরে আমরা আই গুলাকে একসাথে করতে পারি, জে গুলাকে একসাথে করতে পারি, কে গুলো একসাথে করতে পারি। যদি তুমি আই জে কে কে রেফারেন্স না ধরে এইভাবে অন্য কোনোটা রেফারেন্স ধরো, তুমি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো ফর ইউর বেটারমেন্ট। তুমি যদি এইভাবে করতে পারো তাহলে ভালো, যদি এইভাবে না করো কোনো অসুবিধা নেই, এটা জাস্ট অপশনাল। তোমার পরীক্ষার সময় হচ্ছে সবসময় আই জে কে রেফারেন্স ধরে করলেই তোমার তাড়াতাড়ি হবে, সো আমি ওইটাকে সাজেস্ট করবো। তাহলে এটা তোমরা বুঝছো ভালো মতন। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে একই জিনিস, আমরা এর পরেরটাতে আসি। এই জায়গা হচ্ছে টর্কের যেই ডিনোটেশনটা, সেটাকে আমরা বলি টাও, কাইন্ড অফ এইরকম। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে টাও মানে একটা ধর্ম আছে, টাওইজম বলে। তো এই যে টাও, এই টাওটাতে দেখো আমরা কি করছি, আর ক্রস এফ করছি। এই জায়গাটাতে আসার আগে আমি আরেকটা জিনিস তোমাদের ক্লিয়ার করে নিই। ওকে, এখানে বিশেষ সূত্র
আমরা এখানে কিছু কথাবার্তা বলি, এরপর আমরা ওই টাওয়ার পার্টে যাব। এখানে জিনিসটা বোঝা খুব জরুরি, সেটা হচ্ছে স্ক্রু নিয়মটা আসলে কি। স্ক্রু নিয়মটা হচ্ছে আমরা ডিরেকশন বোঝার ক্ষেত্রে অলওয়েজ স্ক্রু নিয়মটা ফলো করি। স্ক্রু নিয়মটা কি? ধরো যে আমার এ থেকে বি এর দিকে আমি কোনো কিছুকে কি করতেছি, ঘুরাচ্ছি। আমি যদি এ থেকে বি এর দিকে কোনো কিছু ঘুরাই এবং ঘোরানোর সময় সেটা যদি ভিতরে যায়, ওকে, ভিতরে যায়, সে যদি ভিতরে যায় তাহলে সেখানে আমি কি পাবো, আমি ধরো ওইখানে পাইলাম ক্রস গুণ। হ্যাঁ, ভিতরে ঘুরানোর সময় যদি সেটা বাইরে আসে তাহলে আমার ডিরেকশনে একটা প্রবলেম হয়। ডিরেকশনটা কি, আমি যদি এ থেকে বি এর দিকে ঘুরাই এবং আমি যদি এই ক্রস গুণটা নিই, আমি যদি এখন এ থেকে বি এর দিকে না ঘুরাই, বি থেকে এর দিকে ঘুরাই, সবই সেম থাকবে, লেখাটা তখন এইরকম লিখতে হবে। অর্থাৎ ক্রস গুণনের ক্ষেত্রে আমি যখন এ থেকে বি এর দিকে ঘুরাচ্ছি আমি এ ক্রস বি লিখতেছি, কিন্তু যখন আমি এ থেকে বি এর দিকে না ঘুরাই, আমি যদি উল্টা দিকে ঘুরাই বি থেকে এতে, তখন তো জিনিসটা পুরো ডিফারেন্ট, জিনিসটা কিন্তু একদমই আলাদা। তুমি জাস্ট একটা জিনিস কল্পনা করো, মনে করো যে এটা একটা ভেক্টর, হ্যাঁ এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। এখন তুমি এই জিনিসটাকে মুভ করতেছো এর দিকে, সো এইটার ডিরেকশন এই দিকে, রেদার দেন তুমি যদি এইভাবে মুভ করো, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস, একটা এইদিকে মুভ করতেছে, সো এইটার কম্পোনেন্ট, এইটার যে ভ্যালু, এইটার যে ডিরেকশন সবকিছু মুভিং। সো এইটা আর যখন এইটা মুভ করবে, দুইটা সিনারিও পুরা ডিফারেন্ট, এবং দুইটা সিনারিও ডিফারেন্ট বলেই বিনিময় সূত্রটা ক্রস গুণন ফলো করে না। তুমি দেখো এ ক্রস বি মানে এ থেকে বি এর দিকে ঘুরতেছে, বি ক্রস এ মানে বি থেকে এর দিকে ঘুরতেছে। আমরা যখন কিরশফের সূত্র বা হচ্ছে আমরা যখন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন হচ্ছে কোনো টর্ক ক্রিয়েট হয়, আমরা যখন এই বিষয়গুলো বুঝবো তখন আমাদের এই জিনিসটা খুব জরুরি হবে। আমি কি এ ক্রস বি লিখবো নাকি আমি বি ক্রস এ লিখবো, এ ক্রস বি মানে কি, বি ক্রস এ মানে কি। ওয়েল, তাহলে এটা তোমরা বুঝছো যে আমি যদি এ বি লিখি একরকম, বি এ লিখি আরেক রকম। তাহলে আমি যদি এ বি লিখি, এটাকে যদি আমি উল্টাই দিই, মানে কি থাকবে, যার সামনে একটা মাইনাস বসবে, কারণ ডিরেকশনটা উল্টে যাচ্ছে কিন্তু। সো বি ক্রস এ, এই কথাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস এ ক্রস বি। বি ক্রস এ, এটা মানে কি মাইনাস এ ক্রস বি। এটা হচ্ছে ডিরেকশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা একটু তোমরা ভালো করে বুঝে নিও, মাথায় নিয়ে নিও। আর এরপরে এখন আমরা আসি হচ্ছে আমাদের আজকের মেইন টপিকগুলো, মেইন থিওরিগুলো, যেগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। একটা কি, টর্ক। টর্কে আমি কি বলছি, আর ক্রস এফ। টর্কটা কি, আমি যে সিম্পল ভাষায় বলি, ধরো কোনো একটা দরজা, তুমি দরজাটাকে ধাক্কা দিচ্ছ, দরজার এই অংশটুকু কি কানেক্টেড, সো দরজাটা এই কানেক্টেড জায়গায় স্থির, দেন এমনি করে মুভ করতেছে, রাইট, মুভ করতেছে। এই কানেক্টেড যে পয়েন্টটা আছে এইখান থেকে দরজার টিপ পর্যন্ত টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আর। তুমি যে ফোর্স দিয়ে দরজাটাকে এইভাবে ঘুরাচ্ছ সেটা হচ্ছে এফ। ওকে, এখানে যেটা হচ্ছে তুমি অ্যাকচুয়ালি আর ভেক্টরটাকে এফ ভেক্টর দিকে মুভ করাচ্ছ, দরজাটাকে ফোর্সের দিকে মুভ করাচ্ছ। তাই আর ক্রস এফ এটা কিন্তু কখনো এফ ক্রস আর না, এটা আবার বলি, এটা হচ্ছে আর ক্রস এফ, এটা হচ্ছে টর্ক বা টাউ। এইটার সমান আমরা কি লিখতে পারি, আর এফ সাইন থিটা। এইখানে তুমি আর এফ লেখো, এফ আর লেখো, ম্যাটার করে না, বাট আমি সাজেস্ট করবো যেহেতু এখানে আমি আর ক্রস এফ লিখছি, এখানে যেন আমি আর এফ সাইন থিটা কথাটা লিখি। এফ হচ্ছে আমার প্রযুক্ত বল, আর হচ্ছে আমার অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি, অবস্থান ভেক্টরটা এই ক্ষেত্রে হচ্ছে আমার যেই ব্যাসার্ধটা দরজা। তো এটা গেল টর্ক। টর্ক আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। আমি যদি একটা সাপোজ নিই, আমরা ছোটবেলা হচ্ছে কি বলো এটাকে, দোলনা, দোলনা না, আমরা হচ্ছে এরকম একটা খেলা খেলছি ঢেকি টাইপের, এক্সাক্ট আমার মনে নাই, এরকম এই মাথায় কেউ একজন বসলে ওই মাথায় নিচে নামে, ওই মাথায় কেউ বসলে, এরকম কিছু একটা ছিল। তো এই যে পয়েন্টটা, যেই পয়েন্টটাতে এটা কানেক্টেড, এই পয়েন্টটা ফিক্সড, কিন্তু এই ফিক্সড পয়েন্ট থেকে এই পর্যন্ত হচ্ছে আর, এবং যে ফোর্সটা সে দিচ্ছে সেটা কি, সে এখানে বসে দিচ্ছে, রাইট, এখানে তো কেউ একজন বসে, এইভাবে বসে, তো এখানে যে মানুষটা বসছে ওর যে ওজন এইদিকে, এটা হচ্ছে আমার সেই এফ। তাহলে আর ক্রস এফ করলে আমার ওই টর্কটা আমি পেয়ে যাচ্ছি। আর
থিটাটা কি আর আর এফ এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আমি পাচ্ছি সেই অ্যাঙ্গেলটা। রৈখিক বেগের দিকে আমরা তাকাই, রৈখিক বেগ হচ্ছে v ইকুয়ালস টু ডাব্লিউ আর, অর্থাৎ কৌণিক বেগ ইনটু অবস্থান ভেক্টর। ওটা অ্যাকচুয়ালি ডাব্লিউ দেখতে ডাব্লিউর মতো, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে ওমেগা, এমন। ওকে, তাহলে এটা ক্রস আর এটা হচ্ছে আমার রৈখিক বেগ ওমেগা ক্রস আর। এফ ইকুয়ালস টু এম এ, এটা একটু ইম্পর্টেন্ট, রৈখিক বেগ পি ইকুয়ালস টু এম ভি। একটু লক্ষ্য করে দেখো এই জায়গাতে আমি এম এর উপরে কিন্তু কোনো দাগ দেই নাই, আমি লিখছি এফ ইকুয়ালস টু এম, এইটা নিছি এইরকম, পি ইকুয়ালস টু উপরেও একটা দাও এম, এইটা নিছি এইরকম। এই দুই জায়গাতে এম আর এম এই কিন্তু স্কেলার মান, অর্থাৎ জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু 1 2 3 4 এরকম কিছু একটা ভ্যালু। তাহলে এ আর ভি এর সাথে যে গুণ আছে এটা কি সাধারণ গুণন নাকি অন্য কোনো গুণন? এটা অ্যাকচুয়ালি সাধারণ গুণ। সাধারণ গুণ বলতে আমি কি বুঝাচ্ছি, ধরো আমার এই এমটা হচ্ছে 3 কেজি অর্থাৎ 3, এটা হচ্ছে আমার 2i7j, এটাকে তাহলে আমি কিভাবে ইউজ করতে পারি, 3 দুগুণা 6, এটা হবে 6i, 3 সাথে 21, এটা হবে 21j, এরকম একটা বিষয়, 6i21। তো আলটিমেটলি সহজ ভাষায় বলতে গেলে তুমি তিনটাকে যা সাধারণভাবে গুণ করে দিচ্ছ সহগের সাথে। সো হ্যাঁ, আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে আমরা ক্রস গুণনের ক্ষেত্রে এই কাজটা করতে পারি। সিমিলারলি আমরা এই কাজটা করতে পারি ডট গুণনের ক্ষেত্রে। এখানে যদি ক্রস না হয় ডট হইতো, আমরা একই প্রসিডিউরই করতাম, কোনো আলাদা কিছু করতাম না। তাহলে এটা অ্যাকচুয়ালি সাধারণ গুণ, তাহলে এখানে সাধারণ গুণও করা সম্ভব বা করা যাচ্ছে। পরেরটাতে আমরা যাই। আচ্ছা, এখন আমরা কিছু বিশেষ সূত্র দেখব। এই বিশেষ সূত্রগুলো দিয়ে মূলত তোমাদের ম্যাথ বা সবকিছু আছে। এর আগে আমরা যা যা দেখছি এগুলো জাস্ট বেসিক। আমাদের মেইন ম্যাথ বা পরীক্ষায় যা আসে ওইটা হচ্ছে এই বিশেষ সূত্র দিয়ে। প্রথমটা তোমরা জানো, এবি ইকুয়ালস টু এবি সাইন থিটা। থিটা সমান তাহলে কি হবে, আমি যদি লিখি এখানে এই সাইডে যা দেখতেছি এগুলো কিন্তু ভেক্টর, ডট আর ক্রসে যারা আছে ভেক্টর, এদের উপরে কিন্তু একটা তীর চিহ্ন হবে। সো আমি এইরকম কিছু একটা, রাইট? তাহলে আমি পাইলাম হচ্ছে এবি কস থিটা। এখান থেকে আমি cos থিটা সমান কি, a ডট b ডিভাইডেড বাই ab, এভাবে লিখতে পারি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এটাকে ভাগ দিই। আমি এটা কি দিয়ে ভাগ দিব, a ক্রস b দিয়ে ভাগ দিব। অর্থাৎ আমার মান যদি সেম থাকে এন্ড আমার ডট আর ক্রস হয় তাহলে কি হবে দেখো তো, এখানে হবে ab sin থিটা। এই যে ab দুই ক্ষেত্রে সেম না, জাস্ট a আর b দুটো ভেক্টরিত মান। তাহলে আলটিমেটলি এখানে আমার কি হচ্ছে, এটা কাটা যাচ্ছে, রেজাল্টে কি পাচ্ছি, cot থিটা পাচ্ছি। একইভাবে যদি উপরে ক্রসটা যাইতো নিচে ডটটা আসতো, আমি ট্যান থিটা পাইতাম। পরীক্ষায় যদি কখনো এরকম থাকে যে তোমাকে ডট ভ্যালু ক্রস ভ্যালু দুইটাই দেওয়া আছে, তোমাকে কোনো কিছু দেওয়া নাই, ধরো তোমাকে জাস্ট বলে দিছে যে ডট গুণন করলে 3 আসে, ক্রস গুণন করলে 5 আসে, এখন আমার হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত ছিল এ আর বি, কিচ্ছু করবা না, জাস্ট তুমি দুইটা মানকে ভাগ করে দিবা, ভাগ করে দিয়ে ট্যান থিটা ইকুয়ালস টু বসাই দিয়ে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওটা বসাই দিবা, হয়ে যাবে। অথবা তুমি উপরে রাখবা ডট, নিচে রাখবা ক্রস, তাহলে হবে কট, তখন হবে কট ইনভার্স যা ভ্যালু আসবে তাই। তো এটা একটু মাথায় রাখবা, এটা একটা যদি তুমি কট দিয়ে করতে চাও। আর যদি তোমার মন চায় যে না তুমি কট দিয়ে করবা না, ট্যান যেহেতু আমাদের সবার ভ্যালুগুলো মুখস্থ, ট্যান আমাদের চেনা জানা কিছু, আমরা ট্যান দিয়ে করব। এটা সিলেক্ট হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, তাহলে তোমার কাছে মনে হয়েছে যে তুমি ট্যান দিয়ে করবা, ইউ আর ওয়েলকাম, তুমি ট্যান দিয়ে করতে পারো। এগুলো মেজর কোনো ইস্যু না, এখানে তাহলে করলে ট্যান থিটা চলে আসবে। কেন? কারণ উপরে সাইন থিটা নিচে কস থিটা, এবি এবি কাটা গেল। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম বিশেষ সূত্র। আমার যদি কখনো এ আর বি এর মান না দেওয়া থাকে, জাস্ট বলে দিছে ডট গুণন করলে এত, ক্রস গুণন করলে এত, ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ কত, আমি এই ফর্মুলা দিয়ে এই প্রসিডিউর দিয়ে বের করতে পারি। খুবই সিম্পল একটা ফর্মুলা, খুবই সিম্পল একটা প্রসিডিউর, জাস্ট একটু মনে রাখবা। এইবার আমাদেরকে একটু
বিস্তারিত কিছু জিনিস বুঝতে হবে, ভালোভাবে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে ক্রস, এগুলো হচ্ছে জে ক্রস আই, আই ডট আই, জে ডট জে, এগুলো আমরা বের করছি। তোমাদের এই বিষয়গুলো ভালো করে বোঝানোর জন্য আমি কিছু ফিগার আঁকি। আই ডট আই, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এক্স এক্সিসের মধ্যে সেম ভ্যালু এক্সিস্ট করতেছে। আমি যদি আই বলি, আই কিন্তু জাস্ট সিম্পল একটা আই না, কখনো একটা সিম্পল ডিরেকশন হইতে পারে না, একটা সিঙ্গেল ডিরেকশন হইতে পারে না। আই মানে হচ্ছে এই জায়গায় একটা ওয়ান আছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ওয়ান আই। তাহলে আমি যে কাজটা করছি, আমি ওয়ান আই এর সাথে ওয়ান আই কে ডট গুণন করছি, ওয়ান আই এর সাথে ওয়ান আই কে কি করছি, ডট গুণন করছি। এখন এই জায়গায় আসলে ইস্যুটা কি দাঁড়াচ্ছে? ইস্যুটা দাঁড়াচ্ছে ওয়ান ডট ওয়ান আই দুইটাই কি আমার একই এক্সিসের উপর একই এক্সিসের উপর আমার বসতেছে না? দুইটা কি প্যারালাল না? শুধু প্যারালাল বললে ভুল হবে, দুইটা অ্যাকচুয়ালি একটা আরেকটার উপরে আছে, তার মানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি, রাইট? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে আমরা কি জানি cos 0 এর মান কত? cos 0 এর মান হচ্ছে 1। আমরা সব কেটে দিই। cos 0 এর মান যদি 1 হয় তাহলে i ডট i, যাদের সামনে 1 ও আছে অবভিয়াসলি, এটা সমান কি হবে? ab cos থিটা। এর ভ্যালু কত? 1, বি এর ভ্যালু কত? 1, এরও 1, এরও 1, তাহলে 1 ইনটু 1 cos কত? 0। cos 0 মান কত? সেটা মানও 1, তাহলে 1 ইনটু 1 ইনটু 1, অ্যাকচুয়ালি ভ্যালুটা আসছে 1। তাহলে i ডট i, j ডট j, k ডট k যাদেরকে দেখতেছো এদের ভ্যালু 1 কেন? দিস ইজ দ্য অ্যান্সার। এই ওয়েতে এদের ভ্যালু অ্যাকচুয়ালি 1 আসে। এটা কিন্তু মুখস্থ করার কিছু না। এখানে আমরা যা যা দেখবো ম্যাক্সিমামই আমরা ট্রাই করবো মুখস্থ না করার। আমরা যত মুখস্থ করবো তত আমাদের ব্রেনে চাপ পড়বে বেশি। এইটা সিম্পলি জাস্ট এইভাবে আসছে। পরেরটা একটু তাকাও। একই প্রসিডিউরে যদি আমি করি, এটা যদি তোমাদের তোলা হয়ে যায়, এটা যদি তোমাদের তোলা হয়ে যায় তাহলে আমি এটা মুছে ফেলতেছি। পরেরটাতে আমরা হচ্ছে ডিফারেন্টটা দেখবো। আমরা আই আর আই দেখবো না, আমরা এখন আই আর জে দেখবো, জের সাথে কে দেখবো, সবকিছু দেখবো। একটু ভেবে দেখো, আমি যদি একটা এক্সিস আঁকি, যে কোনো এক্সিস আঁকার কাঠামো আঁকার পূর্ব শর্ত হচ্ছে সবাই সবার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটা হচ্ছে আমার জেড, ওয়াই, এক্স, সবাই সবার সাথে কিভাবে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমি যখন আই আর জে এর কথা বলতেছি, আই ডট জে মানে কি? 1i ডট 1j। তাহলে এদের ভ্যালু যদি আমি বাইর করি তাহলে হবে এবি cos থিটা। এর মান কত? 1, বি এর মান কত? 1 cos থিটা। থিটার মানটা কত হবে? তোমরা একটু ভিডিওটা পজ করে একটু ভাবো, ভেবে যদি দেখো অ্যান্সার মিলে গেছে সাবাস, আর যদি না মিলে অসুবিধা নেই, আমরা এরপর আরো বেশ কয়েকটা দেখবো, আমাদের এগুলো একদম আয়ত্তে চলে আসবে। 1, 1 এই দুইটা কিন্তু দুইটা আলাদা আলাদা এক্সিসে আছে। আই এটা আছে হচ্ছে এক্স এক্সিসে, জে এটা আছে ওয়াই এক্সিসে। এক্স এক্সিসের 1 পয়েন্ট, জে এক্সিসের 1 পয়েন্ট, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। স্বাভাবিক। তুমি এখানে একটা 1 নিছো, এখানে একটা 1 নিছো, সাপোজ এটার মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তার মানে এখানে হবে cos 90, cos 90 এর ভ্যালু কত? 0। তার মানে আলটিমেটলি পুরোটা অ্যান্সার 0। সিমিলারলি তুমি i ডট কে করো 0, j ডট কে 0, j i k j যাই ধরো না কেন সবই কি আসতেছে? আমার 0 আসতেছে। কারণ কি? কারণ এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0। এখন এখানে আরেকটা বিষয় আছে যেটা একটু তোমাদেরকে বারবার বলতেছি, আমি আবারও বলবো, কেননা এগুলো আলটিমেটলি তোমার বেসিক কতটা স্ট্রং, কতটা ওয়েল ডেভেলপড এটাকে ডিফাইন করে। সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখো তো, আই জে, জে আই দুইটা কিন্তু উল্টা। একটা আই জে আছে, একটা জে আই আছে। আই জে সমান 0, জে আই সমানও 0। এই জায়গাতে 0 আসার একটা বেসিক রিজন হচ্ছে আমাদের 90 ডিগ্রি বিষয় আসে, মানলাম। বাট যদি আমার 90 ডিগ্রি না হইতো তাহলে কি দুটো সেম হইতো নাকি সেম হইতো না? এটার অ্যান্সার হচ্ছে দুইটা তখনও সেম হইতো। কারণটা কি? কারণ এরা বিনিময় সূত্র মেনে চলে। আই জে ইকুয়ালস টু জে আই, এটা আমি তখনই বলতে পারবো যখন সেটা বিনিময় সূত্র মানে। তাহলে যদি আমার এটা 90 ডিগ্রি না হয়, 90 ডিগ্রি হওয়ার কারণে 0 হয়ে গেছে, আমি বেঁচে গেছি। 0 সামনে মাইনাস বসার কোনো লাভ নাই। 0 হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা বা অঋণাত্মক অঙ্ক। এইটার বেলায় আমার বিনিময় সূত্র মানতেছে বলে অ্যাঙ্গেল যেটাই হোক আমার দুইটা সেম আসবে। পরেরটাতে আসি, ক্রসের বেলায়। ক্রসের বেলায় কি আসতেছে? আই ডট আই, এ বি সাইন থিটা, রাইট?
এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, আই ডট আই ক্রস আই, আই মানে কি 1 আই, আরেকটা আই মানে কি 1 আই, 1 ইন্টু 1 সাইন থিটার মানটা এখন আমার কাজে লাগাইতে হবে। আবারও আই আর আই এই দুইটা কিসের উপর এক্সিস্ট করতেছে, সেম এক্সিসের উপর এক্সিস্ট করতেছে, রাইট? এবং এরা প্যারালাল। আমি এক্স এক্সিসের এইখানে আমি আই পাচ্ছি, আবার ওই এক্সিসেরই এইখানে আমি আই পাচ্ছি, দুইটা একটা একটার উপর কোইনসাইড করতেছে, এই দুটো প্যারালালি আছে। প্যারালালি আছে বলেই, অথবা তুমি এই জায়গায় নিলা, ফর এক্সাম্পল এই জায়গায় নিলা, এই জায়গায় নিলো, এই দুটো হচ্ছে এক্সিস্ট একটা আরেকটা প্যারালালে আছে বলেই আমার এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, জিরো। এবং সাইন জিরোর মান আমরা কত জানি, সাইন জিরোর মান আমরা জিরো জানি, তাই আমার এটা জিরো হয়ে যাচ্ছে। সিমিলারলি জে ক্রস জে জিরো, কে ক্রস কে জিরো, আই জে কে, এই বিষয়গুলো একটু বুঝবে, এগুলো এমসিকিউতে প্রচুর আসে। শুধু এমসিকিউ না, তোমাদেরকে যখন হচ্ছে লাইভ ক্লাসে এগুলো কভার করা হবে, তখন লাইভ ক্লাসে দেখা যাবে আমরা আরো কিছু জটিল, কিছু কমপ্লেক্স ব্যাপার স্যাপার দেখতেছি, তখন এই কনসেপ্টগুলো কাজে লাগবে। তাহলে এইটা যদি তোমাদের তোলা হয়ে থাকে বা তোমরা যেটা বুঝে থাকো, আমি এটা মুছে ফেললাম। এখন আসি পরেরটাতে, আই জে ইকুয়ালস টু কে, এই কথার অর্থ কি? আবার জে ক্রস কে এটা সমান আই, এটার অর্থ কি? অথবা জে ক্রস আই এটা অর্থ কি? এটা বলার আগে আমি একটা ছোট বিষয় বলে রাখি, লক্ষ্য করে দেখো, আই জে কে মানে আই ক্রস জে ইকুয়ালস টু কে হচ্ছে, জে ক্রস আই ইকুয়ালস টু মাইনাস কে হচ্ছে, ভ্যালু সেম, সামনে একটা মাইনাস। কেন মাইনাস? কারণ এটা বিনিময় সূত্র মানে না। আমরা এর আগে দেখে আসছি এ ক্রস বি যদি আমরা করি, তাহলে আমরা দেখছি সেইটা মাইনাস বি ক্রস এর সমান হয়ে যায়, রাইট? তার মানে সামনে একটা মাইনাস চলে আসছে, ভ্যালু সেম, সামনে একটা মাইনাস, তার অর্থ কি? এটা অ্যাকচুয়ালি বিনিময় সূত্র ফলো করতেছে না, যার একটা প্রমাণ আমরা এখানেও দেখতে পারতেছি। এখন আমরা বুঝবো এই কথার অর্থ কি, আই ক্রস জে ইকুয়ালস টু কে। এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তাহলে এই যে আমি আই জে কে এগুলো বলতেছি, এগুলো তো আমার এক্সিসের উপর কোনো একটা র্যান্ডম ভ্যালু, রাইট? তাহলে এখন আমি র্যান্ডম ভ্যালুগুলো প্লট করি। আমি যদি আই আর জে এর কথা বলি, তারা কোথায় আছে? এখানে একজন আছে, আর একজন মনে করে এই জায়গায় আছে, এটা 1, এটা 1, এরকম কিছু একটা, তাই তো? একটা রাফ একটা ফিগার রাখলাম। তাহলে আই জে, আমরা যদি ফর্মুলাটা কাজ করি, আমরা একটু আগে কিন্তু দেখে আসছি কিভাবে ক্রস গুণন করতে হয়, সো আমরা এই সিমিলার কাজটা এখানে করব। আমরা এখানে ক্রস গুণন করব। ক্রস গুণন করার সময় আমরা একটু এই জিনিসটাকে একটু ছোট করে নিই, যেহেতু আমাদের ক্রস গুণনে একটু মোটামুটি জায়গা লাগে। ক্রস গুণনটা আমরা একটু দেখি, আই জে কে দিলাম, এইটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, প্লাস মাইনাসের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা ভ্যালু হচ্ছে 1, পরেরটা ভ্যালু হচ্ছে 1, তারপরটা আমার এই জায়গাতে কিন্তু কিছু নাই, আই জে। আচ্ছা এখানে একটু ইয়া করি, সরি। হ্যাঁ, প্রথমটা আমার কি আই, এখানে আমি আই লিখলাম। আমার কিন্তু কোনো কিছু যদি এইভাবে থাকে, ভেক্টর লেখার সময় কিন্তু আমরা একদম প্রথম ক্লাসে বলছি আমরা জিনিসগুলো একটু ব্রডলি লিখবো। কিভাবে? প্রথমটা হচ্ছে অ্যাকচুয়ালি আই প্লাস জিরো প্লাস জিরো। পরেরটার কথা যদি বলি, পরেরটা হচ্ছে জে, রাইট? তাহলে 0i 1j 0k, এখানে আমার আর কোনো কিছু নাই। তো আমি যদি এটা লিখি, তাহলে আমার প্রথম i এর বেলায় আসতেছে 1 আর 0, j এর বেলায় আসতেছে আমার 0 আর 1, আর এখানে আমার দুই ক্ষেত্রে 0 আসতেছে। এখন আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমি কি করব? স্থির ধরবো। স্থির ধরলে যাকে আমি রেফারেন্স ধরবো তার কলাম এবং তার বরাবর রো ক্যান্সেল আউট হবে। দেখো তো, 0 ইন্টু 0, 1 ইন্টু 0, আই এর ভ্যালু কত আসতেছে? 0 না? এটার সাথে এটা গুণ করো, দেন মাইনাস এটা করো, 0 হচ্ছে কিন্তু, 0 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু 0 প্লাস, এখানে যেহেতু মাইনাস জে আছে আমি ডাইরেক্ট মাইনাসই দিলাম, মাইনাস। আমি যদি এখন মাইনাস জেটা নিই, তাহলে মাইনাস জেটা নিলে আমার হচ্ছে রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে, রেফারেন্সটা আমার এখন কে হয়ে যাবে? এইটা হয়ে যাবে। আমি এখন এই বিষয়টা একটু ভালো করে বোঝার ট্রাই করো।
তখন আমার রেফারেন্সটা হয়ে যাবে হচ্ছে এইরকম। আবারও আমি যখন জে এর বিষয়টা দেখতেছি, সামনে একটা মাইনাস দিলাম, 0 ইন্টু 1 আবার 0 ইন্টু 0, এটাও 0। এখন আসি কে এর বিষয়টা। আমি যখন কে কে রেফারেন্স ধরতেছি তখন এরকম না। এখন দেখো আমি প্লাস কে লিখলাম, 1 ইন্টু 1 কত হয় 1, মাইনাস কি হবে 0 ইন্টু 0 0। আলটিমেটলি এখানে দেখো আই জে দুইটাই ক্যান্সেল আউট হয়ে জাস্ট কে থাকতেছে। তাহলে আমি যদি আই এবং জে এই দুটাকে ক্রস গুণন করি আমি পাবো কে। এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল প্রুফ বা ম্যাথমেটিক্যাল একটা এভিডেন্স যে দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তাহলে এখন আমরা এই বিষয়টাকে কাজে লাগাই বাকি সবগুলা করব, জে ক্রস কে, কে ক্রস আই, সবকিছু। তাহলে এটা যদি তোমাদের তোলা হয়ে যায় তাহলে আমি এই জিনিসটা ক্যান্সেল করব। আশা করি তোমাদের তোলা হয়ে গেছে। তোলা না হলে তোমরা এটাকে পজ করে একটু তুলে নাও। সিমিলারলি এখন যদি আমি জে ইন্টু আই করি, জে ক্রস আই করি, যেহেতু আই ক্রস জে ইকুয়ালস টু কে, তাই জে ক্রস আই ইকুয়ালস টু হবে মাইনাস কে। সিমিলারলি জে ক্রস কে ইকুয়ালস টু আই, কে ক্রস জে ইকুয়ালস টু মাইনাস আই। একইভাবে আই ক্রস কে ইকুয়ালস টু মাইনাস জে, তার কারণ কি কে ক্রস আই ইকুয়ালস টু জে। প্রবলেম হচ্ছে এগুলো মনে রাখা একটু টাফ। কি টাফ? আই জে সমান কে, জে কে সমান আই, কে আই সমান জে, আবার জে আই সমান কে, একটা বিতিকিচ্ছির অবস্থা হয়ে যায় এটা মনে রাখাটা। তো আমরা এটা খুব সিম্পল একটা ওয়েতে মনে রাখবো। খুবই সিম্পলি আমরা এটাকে একটা ট্রায়াঙ্গেলে প্লট করব। ট্রায়াঙ্গেলে কিভাবে প্লট করব একটু আমরা দেখি। আমরা এখানে আই লিখব, এখানে জে লিখব। আমরা ধরো যে একটা ট্রায়াঙ্গেল আঁকতেছি, ওকে, এখানে আমরা জে লিখলাম, এখানে আমরা কে লিখলাম, এন্ড এই ট্রায়াঙ্গেলে আমরা তিন মাথায় আই জে কে তিনজনকে প্লট করছি। যদি আমি এই ওরিয়েন্টেশনে ঘুরি, এই ওরিয়েন্টেশনে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের ডিরেকশন হবে এইরকম, তাহলে আই এর সাথে জে গুণ করলে কে পাবা, জে এর সাথে কে গুণ করলে আই পাবা, কে এর সাথে আই গুণ করলে জে পাবা। এবং এই ওরিয়েন্টেশন সম্পূর্ণটা হচ্ছে প্লাস, অর্থাৎ আই এর সাথে জে গুণ করলে প্লাস কে পাবা, জে এর সাথে কে গুণ করলে প্লাস আই পাবা, কে এর সাথে আই গুণ করলে প্লাস জে পাবা। আমি যদি উল্টা দিকে ঘুরি, এখানে যা পাইছো সিমিলার জিনিসই আমি কি করতেছি উল্টা দিকে ঘুরতেছি। সোজাটা মনে রাখলে কিন্তু উল্টাটা মনে রাখার কোনো ব্যাপার না, যে সামনে একটা মাইনাস হয়ে যাবে, দ্যাটস ইট। আমি যদি উল্টা দিকে ঘুরি তাহলে পাবা মাইনাস। কিরকম? আই এর সাথে যদি তুমি কে গুণ করো তখন ডিরেকশনটা হবে এই দিকে। আই এর সাথে যদি কে গুণ করো তাহলে তুমি মাইনাস জে পাচ্ছ, জে এর সাথে আই গুণ করলে মাইনাস কে পাচ্ছ, আবার তুমি যদি কে এর সাথে জে গুণ করো মাইনাস আই পাচ্ছ। এইটা হচ্ছে খুবই সিম্পলিফাইড একটা এক্সপ্লেনেশন, যেভাবে তুমি মনে রাখতে পারো পরীক্ষায়, যাতে এটা তোমাদের কখনো ভুল না হয়, ইভেন মুখস্থ না করতে হয়। এবং ডটের বেলায় একদম ইজি, ডটের বেলায় যদি দুটা সেম হয় 1, সেম না হলে 0। এখানে মাইনাসের ক্যাচালটা নাই। মাইনাসের ক্যাচালটা যার মধ্যে আছে তারটা আমরা এইভাবে মনে রাখবো। এটা একটু ভালো করে দেখো, পারলে তুলে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, যেটা খুশি করো, বাট এটা তোমাদের মাস্ট মাথায় রাখতে হবে। পরীক্ষা হলে পারলে এই ফিগারটা এঁকে এঁকে করবা। তো এই গেল হচ্ছে মিশরের পিরামিডের ক্যাচাল। তো আমরা এইটা দিয়ে এটা সলভ করলাম। এখন আমরা যাব এর পরের পার্টে কি আছে একটু দেখি। এ আর বি লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু 0। কেন? কারণ হচ্ছে এ বি, আমি যদি ডট গুণন করি আমি পাই এ বি কস থিটা, রাইট? কস 90 ইকুয়ালস টু কি হয় 0 হয়, এটা তো আমরা জানি। আবার আমরা কি বলছি, এই যে আমি থিটাটা লিখতেছি, থিটাটা অ্যাকচুয়ালি এ আর বি এর মধ্যে একটা অ্যাঙ্গেল। তার মানে
এ ডট বি 0 পাওয়া অর্থ হচ্ছে cos 90 মানে কি থিটাটা 90, আর থিটা 90 মানে কি এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো এই জিনিসটা খুবই সিম্পল একটা বিষয়, এটাও তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা সিম্পলি মনে রাখবো cos 90 ভ্যালু 0, যেহেতু আমার cos 90 এ ডট বি তে আছে এবং এ ডট বি করলে আমি এখানে এ বি cos থিটা পাচ্ছি, যেখানে 90 বসে 0 পাচ্ছি, দ্যাট মিন্স 90 ডিগ্রি এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। তো এ ডট বি সমান 0 হলে আমরা বুঝবো কি এ আর বি হচ্ছে লম্ব আছে, একে অন্যের সাথে পারপেন্ডিকুলার আছে। আমরা যদি সমান্তরাল হওয়ার কথা বলি, সমান্তরাল হইলে কি হবে? a cross b equals to 0, a cross b equals to 0, a cross b মানে কি এ বি সাইন থিটা, এটা নিয়ে তো আমাদের কারো কোনো ডাউট নাই, রাইট? তাহলে এ বি সাইন থিটা সাইন 0 ইকুয়ালস টু কত? সাইন 0 ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি এ বি, এ আর বি এর মধ্যে কোণ যদি 0 ডিগ্রি হয়, মানে প্যারালাল হয়, 0 ডিগ্রি মানে কি দুটো প্যারালাল, যদি প্যারালাল হয় তাহলে আমরা এখানে 0 বসাইলাম, পুরাটাই 0 হয়ে গেল। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, অর্থাৎ এরা সমান্তরাল। সো কখন সমান্তরাল হবে, কখন লম্ব হবে, কি করে বুঝবো সমান্তরাল, কি করে বুঝবো লম্ব? পরীক্ষা আসলে আমরা ডট গুণন ক্রস গুণন করে দেখবো। ডট গুণন করে যদি আমি 0 পাই সে কি লম্ব, 0 না পাইলে সে লম্ব না। ক্রস গুণন করে যদি আমি 0 পাই সে সমান্তরাল, 0 যদি না পাই সে সমান্তরাল না। এগুলো হচ্ছে সিম্পলিফাইড কিছু ব্যাপার স্যাপার বা ইন্টারপ্রিটেশন বলতে পারো, বা অ্যাপ্লিকেশন। তো আমরা আগে যে বেসিকগুলো শিখে আসছি আমরা ওইটা দিয়ে মনে রাখবো, আমরা এগুলো মুখস্থ করবো না। আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? এ এর উপর বা বরাবর, এ এর উপর বরাবর বা দিকে বি এর উপাংশ বা লম্ব বিক্ষেপ কত হবে? আবার বি এর উপর বা বরাবর, বি এর উপর বরাবর বা দিকে এ এর উপাংশ বা লম্ব বিক্ষেপ কত? কথাটা খুবই ভেজাল আর খুবই কমপ্লেক্স, পরীক্ষায় কথাটা আমাদের গুলায় যায়। আমরা এই কথাটা একটু সিম্পলি একটা ফর্মুলা দিয়ে দেখব। তার আগে আমরা বুঝবো লম্ব বিক্ষেপ জিনিসটা কি। লম্ব হওয়ার শর্ত কি ছিল? এ ডট বি, তাই তো? এটা ছিল আমার লম্ব হওয়ার শর্ত। এখন আমি যদি a ইকুয়ালস টু, সরি, আমি যদি বি কস থিটা ইকুয়ালস টু এইটা লিখি, কোনো ইস্যু আছে? নাই। সিমিলারলি আমি আরেকটা লিখলাম, সেটা হচ্ছে a cos থিটা equals to a dot b। সবসময় মনে রাখবা যার উপর, যার উপর বা দিকে, বা যার উপর বরাবর বা দিকে, যেটা বলো উপর বলতে বরাবর বলতে বোঝাচ্ছে এইটার দিকে, মানে এটা যদি হয় এ ভেক্টর তাহলে এর এই দিকে উপরে, এরকম যার উপরে থাকবে তার মান সবসময় নিচে থাকবে। অর্থাৎ এ এর উপরে বলছে তাহলে এ ডট বি ডিভাইডেড বাই এটা হবে। কিচ্ছু না, আমার লম্ব বিক্ষেপ হচ্ছে, সহজ যদি ভাষায় বলতে চাই সেটা হচ্ছে লম্বের মধ্যে আমি যখন, এটা যদি এ ভেক্টর হয় এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টরের উপরে বি ভেক্টরটা কি আমার লম্ব হয়ে আছে, তাহলে এর সাপেক্ষে এই বি এর উপাংশটা কত, বা বি এর উপাংশটাই হচ্ছে আমার লম্ব বিক্ষেপ। তাহলে এর সাপেক্ষে বি এর উপাংশ কত, এর সাথে আমি যদি এখন তোমার আমার যদি হচ্ছে বি এরটা বের করতে বলে বি এর উপাংশ, তাহলে বি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল, তাহলে আমার হবে কি cos থিটার ভ্যালুটা। খুবই সহজ একটা বিষয়, তোমরা যদি উপাংশের দিকটা একটু লক্ষ্য করো তাহলে এই জিনিসটা ভালো করে বুঝবা। আমি যদি বলি এরকম, লক্ষ্য করে দেখো তো, এরকম কিছু একটা ছিল, ওকে? তাহলে আমি কি বলতেছি, এর উপর বি এর দিকে উপাংশ বা লম্ব বিক্ষেপ আমি যেটাই বলি, এটা যদি আমি বের করতে চাই তাহলে আমার এখানে কি করতে হবে? একদম সহজ, আমাকে যার লম্ব বিক্ষেপ তার সাথে cos থিটা এই সাইডে নিয়ে আসবো, বাকিটা অন্য সাইডে পাঠিয়ে দিব, শেষ। সিমিলারলি এইখানে যদি আমার
অন্য কিছু বলতো, কি বলতো, আমাকে বলতো বি এর উপর, এখন কার উপরে, বি এর উপরে বাদ দিকে এর উপাংশ, যার উপাংশ তার সাথে cos থিটা, মানে এর উপাংশ বলে অবভিয়াসলি a cos থিটা হবে। তাহলে আমার a cos থিটা ইকুয়ালস টু হবে কি a ডট b ডিভাইডেড বাই b, বাকিটা সব এই সাইডে থাকবে। এটা হচ্ছে আমার লম্ব অভিক্ষেপ বা উপাংশের যে ফর্মুলা, তোমরা এটা অনেক সময় গুলায় ফেলো। আবার বলতেছি, যার উপাংশ তার সাথে cos থিটা, বাকিটা সব এক সাইডে পাঠিয়ে দিবা। এক সাইডে পাঠিয়ে দিলে একটা নিচে আরেকটা মানটা ভাগ হয়ে যাবে, ওইটা তোমরা দেখলেই বুঝবা, বাট যার উপাংশ তার সাথে cos থিটাটা থাকা লাগবে। পরের পার্টে যাই, এ ও বি ত্রিভুজের দুইটা বাহু হইলে এদের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। আই রিপিট, এ ক্রস বি। যদি আমার একটা ত্রিভুজ দেওয়া থাকে এবং আমাকে যদি বলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে আমাকে কি করতে হবে, এ ক্রস বি দিয়ে কাজটা সারতে হবে। আচ্ছা, তোমাদের হয়তো মনে আছে আমরা এরকম একটা ফর্মুলা পড়ছিলাম, হাফ ইন্টু এ বি সাইন থিটা, এটা সমান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এটা আমরা 9-10 থাকতেও পড়ছি। এ বি সাইন থিটা, এ ক্রস বি সেম জিনিস। সো এইখান থেকে মূলত এটা আসছিল। তাহলে এ ক্রস বি, এইটা আমরা বুঝলাম হাফ ইন্টু এ ক্রস বি, এটা হচ্ছে আমার থিটাটা। এটা কি আমার যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা সূত্র। পরেরটা কি, এ ও বি সামান্তরিক বা রম্বসের দুইটা সন্নিহিত বাহু হলে তাদের ক্ষেত্রফল হবে এ ক্রস বি। সন্নিহিত বাহু বলতে কি বোঝাচ্ছে, যেই বাহু দুইটার মধ্যবর্তী কোণ সৃষ্টি হয়েছে, যাদের মধ্যে মধ্যবর্তী কোণ সৃষ্টি হয় ওই দুটা বাহু হয় সন্নিহিত বাহু। সো এখানে এটা হচ্ছে এ ভেক্টর এন্ড দিস ইজ বি ভেক্টর। এরকম যদি হয় তাহলে এ ক্রস বি, এটা করে যদি তাদের মানটা বের করো ক্ষেত্রফল পেয়ে যাবা। আর যদি দুটা কর্ণ হয়, এ ক্রস বি কি দুইটা কর্ণ, অর্থাৎ এ ক্রস বি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এই দুইটা হচ্ছে আমার কর্ণ। যদি দুইটা কর্ণ হয় তাহলে এই দুইটা কর্ণের ক্রস গুণনের হাফ যদি করো তুমি পাবা ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু এ ক্রস বি, তুমি যেটা দুই চোখে দেখতে পারতেছো এটা হচ্ছে সামান্তরিক অথবা রম্বস দুইটারই। আবার বলি, সামান্তরিক আর রম্বস কিন্তু আলটিমেটলি প্রপার্টি কাইন্ড অফ সেম, বিপরীত বাহুগুলো সমান হতে হবে এবং কোনো কোণ 90 ডিগ্রি হওয়া যাবে না। তাই এই ক্ষেত্রে আমাদের দুইটার ফর্মুলা আমরা একই পাচ্ছি। এবার আমরা আসি পরেরটাতে, এ ও বি এর লম্বের সমতলে একক ভেক্টরটা কি। এ আর বি দুটা ভেক্টরে যদি তুমি এ আর বি দুটা ভেক্টরের লম্বের সমতল চাও, লম্বের সমতল বলতে আমি কি বুঝাতে চাচ্ছি, লম্বের সমতল বলতে আমি বুঝাচ্ছি লম্বটা যেই তলে অবস্থিত ওই একই তলে, যদি লম্ব যে তলে অবস্থিত ওই তলটা তোমাকে বের করতে বলে তাহলে সেটার ফর্মুলা হচ্ছে এ ক্রস বি। লম্বটা কোন তলে অবস্থিত এটা যদি তুমি বুঝতে চাও তাহলে কি এ ক্রস বি। এখন তোমাকে বলছে একটা একক ভেক্টর বের করতে, তাহলে কি হবে এ ক্রস বি ডিভাইডেড বাই মান। এর ঠিক আগে ক্লাসে নদী নৌকার একটা ম্যাথের মধ্যে সিমিলার জিনিসটা ছিল যে লম্বের সমতলে একক ভেক্টরটা কত। তাহলে আমার ওখানে ভিবি আর ভিআর যারা ছিল, তাহলে ভিবি আর ভিআর এই দুটো ক্রস গুণন করে তাদের মান দিয়ে যদি ভাগ দিই বা ক্রস গুণনের মান দিয়ে যদি ভাগ দিতাম তাহলে আমি কি পাইতাম, ওই নদী নৌকার ওই পার্টিকুলার ম্যাথের লম্ব সমতল একক ভেক্টর। যারা ওই ম্যাথটাতে বাকি ছিল তাদের জন্য এই যে পয়েন্টটা। পরেরটাতে কি বলছে, লম্ব যে তলে অবস্থিত তার সূত্র, এটা হচ্ছে এটা বলার সময় হয়ে গেল যে লম্ব যে তলে অবস্থিত এটা জানার জন্য এ ক্রস বি এটা আমার দরকার। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখব, এই ব্যাপারটা একটু বিস্তারিত। সেটা হচ্ছে এ বি সি তিনটা ভেক্টর যদি সমতলীয় হতে হয়,
এবিসি তিনটা ভেক্টর কি আমার সমতলীয় হতে হবে। এবিসি তিনটা ভেক্টর সমতলীয় হতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ডট গুণনের সাথে বাকি দুটো ক্রস গুণন। কিরকম? এই ওরিয়েন্টেশনটা খুবই কমন, নট জাস্ট দিস ওরিয়েন্টেশন, আমরা যে কোনো ওরিয়েন্টেশনে করি না কেন এটা ইকুয়ালস টু 0 হবে। বা তোমাদের যদি মন চায় যে তোমরা আরেকটা যে বাকি ওরিয়েন্টেশন আছে ওইটা দেখো, অর্থাৎ তোমরা যদি সিটাকে বাইরে নিয়ে আসো, 0, অর্থাৎ যদি এ ক্রস বি করো তাহলে যেটা পাবা সেটার সাথে তুমি যদি সি কে ডট গুণন করাও তাহলে তুমি 0 পাবা। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে আমরা এখন পর্যন্ত ডট গুণনে 0 কখন পাইছি? যখন তারা লম্ব হইছে। তার মানে হচ্ছে যদি তুমি এ ক্রস বি এইটা করো তাহলে তুমি যে তলটা পাবা সেই তলটা সি এর সাথে কিভাবে আছে? লম্বভাবে আছে। ওকে, তাহলে এইটা করলে আমরা নর্মালি সমতলীয় ব্যাপারটা পেয়ে যাই। এ ক্রস বি করলে আমরা পাবো এরা প্যারালাল কিনা, এবং এ ক্রস বি করলে আমরা জিনিসটা কি পাই? এ ক্রস বি করলে আমরা পাই একটা লম্ব, আমরা একটা লম্ব সমতল পাই বা একটা লম্ব তল পাই। এই যে লম্বের সমতল একটা তল পাই, যে তলে লম্বটা এক্সিস্ট করে, তার সাথে যখন আমরা ডট গুণন করতেছি তখন আমরা 0 পাচ্ছি, তার মানে তার উপর 90 ডিগ্রি হয়ে আছে। তার মানে এই যে তিনটা ভেক্টর আছে, তিনটা ভেক্টরকে তুমি যদি একটা মার্ক করো তুমি দেখবে এটা একই তলে অবস্থিত। যেহেতু আমাদের এখানে 3D ডায়াগ্রাম বা 3D ওয়েতে দেখানোর কোনো ওয়ে নাই, বাট এই জিনিসটা হচ্ছে যদি ইন ফিউচার তোমরা মডেলিং করতে চাও কোনো কিছুতে এই ব্যাপারগুলো অনেক বেশি দরকার হয়। আচ্ছা, এটা তাহলে আমাদের বোঝা শেষ। এখন এখানে আরেকটা ওয়ে আছে, যে ওয়েটা হচ্ছে আমরা কেউ ফলো করি না, বাট ওয়েটা অনেক ইন্টারেস্টিং এবং ওয়েটা আমরা চাইলে ফলো করতে পারি। সেটা হচ্ছে তুমি এই যে এ বি সি যাদেরকে পাচ্ছ এদের সহগের, এটা আমি একটু ছোট করি যেহেতু এটা আমাদের একদম বেসিক বা যেটা আমাদের নর্মালি সবসময় দরকার হয়। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি তুমি এ বি সি এই যে আমি তিনটা ভেক্টর বললাম, এটা একটু জেনে রাখো, এটা আমরা পরে ম্যাথের ক্ষেত্রে দেখব। এটা অনেক সময় হচ্ছে ওইটার থেকে এটা খুব ছোট আর খুব ইজিলি হয়ে যায়। তোমরা যেহেতু নির্ণয় করতে করতে অভ্যস্ত, সেটা নির্ণয় দিয়ে বের করা যায়। এ বি সি তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টরের আই জে কে, এটা একটু লিখে রাখো, আই জে কে, এদের যে সহগুণক আছে, কার সহগুণক, সহগুণকটা কি সেটা তোমরা ম্যাট্রিক্সে খুব ভালো করে জানো। সহগুণকটা আছে বিপরীত ম্যাট্রিক্স বের করার ক্ষেত্রে আমরা মূলত সহগুণকটা বের করি। আমরা হচ্ছে যে নাম্বারটা পাচ্ছি ওই নাম্বারটা বাদ দিয়ে যারা আছে ওদের ম্যাট্রিক্সটা নিই, ওদের নির্ণায়কটা নিই, দেন ওর উপরে আমরা ওর রো আর কলামটা যোগ করে পাওয়ার দিয়ে দিই। সহগুণক যেটা আমরা সামনে আরো দেখবো সহগুণক দিয়ে কিভাবে ম্যাথগুলো সলভ করতে হয়। এ বি সি ভেক্টরের আই জে কে যে সহগুণক আছে এদের যে নির্ণায়ক হবে, এদেরকে নিয়ে আমি যে নির্ণায়কটা পাবো, কি পাবো? একটা নির্ণায়ক পাবো। এই নির্ণায়কটার ভ্যালু কত হবে? 0। ওইটা একটা প্রসিডিউর, ওকে, এটাও একটা প্রসিডিউর। এখানে কিন্তু তোমার আলটিমেটলি ক্রস গুণন করাই লাগতেছে যদি খুব বড় ম্যাথ হয়। এখানেও কিন্তু তোমার ক্রস গুণনই করা লাগবে, বাট এখানে বিষয়টা কি, এখানে তুমি চাইলে আরো শর্টে করতে পারো, তোমার ডট গুণনটা এখানে কাট আউট হয়ে যাচ্ছে, ডট গুণনটা করা লাগতেছে না। সো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এটা অনেক বেশি ইজি হয়ে যায়, বাট সহগুণক বের করাটা একটু হ্যাসেলের কাজ যদি আবার ভ্যালুগুলো অনেক বেশি হয়। আই জে কে মনে করো বেশ কয়েকটা ভেক্টর আছে, এ বি সি তিনটা ভেক্টর আই জে কে আছে, একটু কমপ্লেক্স হয়ে যায়। যদি আই জে জাস্ট দুইটা থাকে আমরা চাইলে এটা করতে পারি। এইটা তোমরা পাবা অ্যাডমিশনে বলো কিংবা হচ্ছে কোনো না কোনো জায়গায় তোমরা হয়তো এটা পাবা, বাট এই জিনিসটা একটু মাথায় রাখবা, এটা অনেক ক্ষেত্রে তোমাদেরকে সেভ করবে, বিশেষ করে অ্যাডমিশন এটা অনেক বেশি সেভ করবে যদি এই টাইপ এমসিকিউ আসে। ওয়েল, তাহলে আমরা এই পর্যন্ত জিনিসগুলো ক্লিয়ার হইলাম। তোমাদের যদি এই বিষয়গুলো তোলা হয়ে যায়, বিশেষ করে এইটা যদি তোলা হয়ে যায় এটা একটু লিখে রাখো, তাহলে আমি নেক্সট আর লাস্ট আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যে ক্রস গুণনের বিষয়গুলো দেখতেছি, এই ক্রস গুণনের বিষয়গুলো আসলে কিভাবে নাম্বার দিয়ে বা এই সহগুণকের বিষয়গুলো কিভাবে মোটামুটি করা যায় এটা আমরা একটু দেখব। তাহলে আমি এটা হচ্ছে রাব করে দিচ্ছি। ওয়েল, তাহলে এখন আমরা যে হচ্ছে ক্রস গুণনের বিষয়গুলো দেখছি, এই ক্রস গুণনের বিষয়গুলোতে আমরা একটা জিনিস বারবার বলে রাখছি, সেটা হচ্ছে
এই প্রত্যেকটা ক্রস গুণনের ক্ষেত্রে আমরা নির্ণায়ক বা ম্যাট্রিক্সের যে ফর্মেটটা আছে সেই ফর্মেটে সাজাবো। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কখনো এমন হয় যে তোমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে এবং এই ভেক্টরে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো সাপোজ কোনো না কোনো অ্যাঙ্গেল বা সামথিং কিছু একটাতে দেওয়া আছে। মনে করো তোমার কাছে দেওয়া আছে হচ্ছে সাপোজ হচ্ছে আমি ধরো এই জায়গায় দিলাম 30 cos 20 ডিগ্রি i, 40 cos, এটা আমি সাইন দিই, সাইন 20 ডিগ্রি j। আবার ধরো যে তোমার বি দেওয়া আছে 20 cos 50i, 30 sin 50j। ওকে, এখন প্রবলেম হচ্ছে আমরা সামনে বেশ কিছু ম্যাথ করব, বিশেষ করে আমরা যখন রিলেটিভ ভেলোসিটি ম্যাথগুলোতে যাব আমরা দেখব যে আমরা চাইলে এইভাবেই গড়পত্তাভাবে গুণ করে দিয়ে কাজ করে ফেলতে পারতেছি। বাট আমার সাজেশন থাকবে যদি কখনো এরকম আসে তোমরা ডিরেক্ট গুণ করতে চাও না, তোমরা এদের মানগুলা কষ্ট করে একটু বের করিও। যদি এক্স্যাক্ট মানও না আসে তোমরা হয়তো বা হচ্ছে রুটে বা সামথিং কোনো ওয়েতে রাখো, ফর এক্সাম্পল 3√2, অথবা তোমরা পয়েন্টেই রাখো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমরা যেইভাবেই রাখো না কেন, বিশেষ করে অ্যাডমিশনে বলো বা যে কোনো জায়গায় বলো, তোমাদের একটু হিসাবে যাতে সুবিধা হয় তাই আমি সাজেস্ট করব তোমরা চেষ্টা করবা যে এগুলোর মান বের করে করতে। মান বের করে তুমি ক্রস গুণন করো, মান বের করার পরে তুমি হচ্ছে আই জে কে তে বসাও, তোমাদের জন্য ইজি হবে। এই কথাগুলো আমি কেন বারবার বলতেছি, যাতে অ্যাডমিশনে বলো বা এইচএসসি তে বলো তোমরা এই ব্যাপারটা পুরোপুরি এইভাবে না বসায় cos 20, তোমরা পুরোপুরি এইভাবে না বসায় যদি মানগুলা বের করে বসাও তাহলে জিনিসটা কম্পারেটিভলি ইজি হয়। অনেক সময় আমরা 2 এইভাবে দেখে আমাদের কাছে জিনিসটা ইজি, বাট cos টস এইসব থাকলে কখন কোনটার সাথে কি কোণ দিবা, কিভাবে কি করবা, ভেজাল লাগে ফেলবা, পরে পরীক্ষায় মার্কস চলে যাবে, টেরও পাবা না কেমনে কি হয়ে গেছে। বাসায় এসে দেখবা যে আরে আমার ম্যাথ তো হইছে, নিয়ম তো ঠিক আছে, পরে দেখবা যে A+ মিস। তাই আমরা চেষ্টা করবো যে এই সব ক্যাচাল ট্যাচালের মধ্যে না যাইতে, যত আমরা ক্যাচাল থেকে দূরে থাকতে পারবো, মাঝে মধ্যে একটু ক্যাচাল থেকে দূরে থাকতে হয়, যত আমরা ক্যাচাল থেকে দূরে থাকতে পারবো তত ভালো। আমরা ট্রাই করবো জাস্ট ভ্যালু বাই করে করার, দেখতে কুল লাগে না বাট এটা যথেষ্ট ফ্রুটফুল। এইটা ছিল তোমাদের আজকের লাস্ট টপিক, লাস্ট স্লাইড। এবং এখানে আমি যে রুলস অ্যান্ড রেগুলেশন গুলো বলছি, আমি প্রত্যেকটা রুলস অ্যান্ড রেগুলেশনের ক্ষেত্রে বারবার বলে দিছি যে কখন আমরা কোনটা ইউজ করব, কেন আমরা কোনটা ইউজ করব। স্পেশালি স্পেশালি আমি যদি এদিকে তাকাই, স্পেশালি এই পার্টটুকুতে, দেন এই লম্ব হওয়া শর্ত, সমান্তরাল হওয়া শর্ত, তারপরে এই ঝামেলার বিষয়টা, এইটা হচ্ছে মাথা খারাপ করে দেওয়ার মতো যে আমার কার উপরে কে আছে, কার নিচে কে আছে, কোনটা কস, কোনটা সাইন, কোনটা এ ডট বি, কোনটা বি, এইসব ক্যাচালের মধ্যে আমরা যাবো না। আমরা মনে রাখবো কি, যার উপাংশ তার সাথে থিটা, এটা আমরা সবসময় জানি, যার উপাংশ তার সাথে মূলত অ্যাঙ্গেল হয়, কস অথবা সাইন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে। বাট আমাদের এই সিচুয়েশন অনুযায়ী মূলত জিনিসটা এইভাবে আমি দুইটাই দেখাই দিচ্ছি, এখানে দুইটাই লেখা আছে, পরীক্ষা যেটাই আসুক যেমনি আসুক এইগুলো যেন ভুল না হয়। এগুলো যদি ভুল হয় তাহলে তোমার কপালে শনি আছে, কারণ এই জিনিসগুলো হচ্ছে একদম বেসিক, বেসিক মানে বেসিকেরও বেসিক। সো এইটা যদি তুমি ভুল করো, তুমি সামনে গিয়ে যত চ্যাপ্টারই পড়বা না কেন, তোমাদের টার্গেট তো শুধুমাত্র এইচএসসি না, এইচএসসি পরে অ্যাডমিশন আছে, অ্যাডমিশন পর ভার্সিটি লাইফ আছে, দেন আরেকটা লাইফ আছে। এই লাইফগুলোর মধ্যে ভেক্টরের এই বেসিক জিনিসগুলো মাস্ট লাগবে। এরপরে আমরা ম্যাথ করব, আমরা প্রায় 15-16টার মতো ম্যাথ করব অলমোস্ট। ম্যাথগুলোর ক্ষেত্রে আমি যত সম্ভব ইজি ওয়েতে যতগুলো নিয়মে করা যায়, যতভাবে করা যায় আমি করে দিব। আর তোমাদের কাজ হবে এই ক্লাসগুলো একটু ভালো করে করা, নোট ডাউন করা, কোনো কিছু না বুঝলে অবভিয়াসলি ইনবক্সে অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানানো। আর যদি কোনো ম্যাথ করতে গিয়ে প্রবলেম হয়, ম্যাথের একটা ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দিবা। তাহলে আজকে এতটুকুই, থ্যাংক ইউ ভেরি মাচ।